গ্রীষ্মের তীব্র দাবদাহে ধরণী জুড়ে অসহনীয় গরমের বিস্তৃতি ঘটেছে। কাঠফাটা রোদে জনজীবন বিপন্ন প্রায়। গ্রামীণ পরিবেশের তুলনায় শহর জীবনে তার প্রভাব পড়েছে আরও ব্যাপকভাবে। উঁচু উঁচু দালান কোঠা, অসংখ্য গাছপালাবিহীন প্রকৃতি, খাঁখা রোদ্দুর শহরের পরিবেশকে দান করেছে এক অসহনীয় উষ্ণতা। সেই সাথে আছে ক্ষতিকর বিষাক্ত গ্রিনহাউস গ্যাসের প্রভাব। বাতাসে এক দম বন্ধকর ভ্যাপসা গরম বিরাজ করে সবসময়। এই তীব্র গরমের মাঝে শুভ্রা 2 হাতে শপিং ব্যাগ হাতে নিয়ে বাসা ফিরছিল। 2 দিন পর তার ইহানের সাথে সাউথ কোরিয়া যাওয়ার প্ল্যান রয়েছে। সেজন্য অনেক কিছু কেনাকাটা করতে হচ্ছে। যদিও ইহান তাকে সব শপিং করে দিয়েছে, তবু টুকটাক কিছু জিনিসের জন্য ইহানকে না বলে সে মার্কেটে গিয়েছিল। সামান্য পথ ভেবে গাড়িটুকু পর্যন্ত নেয়নি। ইহান জানতে পারলে তাকে যে খুব ছাড়বে একথা সে ভালোই বুঝতে পারেছে। তাই তড়িঘড়ি করে বাসায় ফেরার তারা। কিছুটা দূর হেঁটে গিয়ে ক্লান্ত হয়ে রিক্সা নেওয়ার চিন্তাভাবনা করলো শুভ্রা। একজন রিক্সাওয়ালাকে ডেকে যেই রিক্সাতে উঠতে যাবে তখনই পরিচিত একটা কণ্ঠস্বর শুনে তার পা জোড়া থমকে গেল। পেছনে তাকে দেখতে পেল রোহান দাঁড়িয়ে রয়েছে। দৃষ্টিতে তীক্ষ্ণতা এবং মুখে কুটিল হাসি বিরাজ করছে। শুভ্রা ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে রইল। শুভ্রা রোহানকে ইগনোর করে রিক্সাতে উঠতে গেলে রোহান তাকে থামিয়ে দেয়। শুভ্রা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। এদিকে রিক্সাওয়ালা মামা শুভ্রা পাত্তা না পেয়ে রিক্সা নিয়ে চলে গেল। রোহান ধীর পায়ে শুভ্রার দিকে এগিয়ে গেল। তাকে আপাতমস্তক পর্যবেক্ষণ করে একটা শয়তানি বাঁকা হাসি দিয়ে বলল, আরে সুন্দরী ম্যাডাম, একা যে? আপনার ভালোবাসার একমাত্র স্বামী কোথায়? এমন সুন্দর বউকে সে একা ফেলে যেতে পারলো? শুভ্রা দাঁতে দাঁত চেপে বলল, এসব বিষয়ে নাক গলানোর আপনি কে? আর আমায় এভাবে রাস্তায় থামিয়ে এসব ফালতু কথাবার্তা জিজ্ঞেস করছেন কেন? পথ ছাড়ুন বলছি। বলে শুভ্রা এগিয়ে যেতে নিলেই আচমকা রোহান ইচ্ছাকৃতভাবে তার গায়ের উপর পড়ে যায়। শুভ্রা সঠিক সময় নিজেকে সরিয়ে নেয়, তবু রোহান তাকে কিছু মুহূর্তের জন্য জড়িয়ে ধরে ফেলে। শুভ্রা হতবিহবল হয়ে গিয়ে প্রচণ্ড রাগে কাঁপতে কাঁপতে রোহানের 2 গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দেয়। রোহান 2 গালে হাত দিয়ে রক্তচক্ষু নিয়ে শুভ্রার দিকে তাকিয়ে থাকে। শুভ্রা তখনও রাগে কাঁপছে। রোহানের দিকে আঙুল উঁচিয়ে সে ক্রুদ্ধ স্বরে বলতে লাগলো, নেক্সট টাইম আমার সাথে এই ধরনের অসভ্যতামি করতে আসলে রাস্তায় সবার সামনে নিয়ে গলনত ধোলাই খাওয়াবো বলে দিলাম। ইউ ব্লাডি রাস্কেল। রোহান রেগে গিয়ে শুভ্রার গায়ে হাত তুলতে যাচ্ছিল, কিন্তু তখনই রাস্তার আশপাশ লোকজন জড়ো হয়ে যায়। তাই সে বহু কষ্টে নিজেকে সামলে নেয়। কিছু লোক শুভ্রাকে ঘটনার কারণ জিজ্ঞেস করলেও সে কিছু বলে না। এই মুহূর্তে রোহানকে প্রচণ্ড অপমানিত করতে ইচ্ছা হলেও আর একটা মুহূর্ত তার সামনে দাঁড়িয়ে থাকার রুচি পেল না সে। তাই শুভ্রা অগ্নিদৃষ্টিতে রোহানকে কিছু মুহূর্ত অবলোকন করে একটা রিক্সা ডেকে সেখান থেকে বেরিয়ে যায়। শুভ্রা চলে যাওয়ার পর লোকজনগুলো নিজেদের কাজে চলে যায়। তারপর কিছু মুহূর্তের মাঝে রাস্তার মোড়ে আড়াল দাঁড়িয়ে থাকা লোক ক্যামেরা হাতে রোহানের দিকে এগিয়ে আসে। তাকে দেখে রোহানের থমথমে মুখে একটা কুটিল শয়তানি হাসি ফুটে ওঠে। তার দেখা দেখি লোকটিও হাসে। রোহান ক্যামেরাটা হাতে নিয়ে তাতে ক্লিক করা ছবিগুলো দেখতে দেখতে গভীর স্বরে বলল, সবগুলো ছবি ঠিকঠাক মতো তুলছো তো? লোকটি সাগ্রহে জবাব দিল, একদম স্যার, এমন অ্যাঙ্গেল থেকে ছবিগুলো তুলেছি যে আপনাকে আর ওই মেয়েটিকে ছবিতে দেখলে ঘনিষ্ঠ অবস্থায় মনে হবে। আর সাথে আমি এডিট ফেডিট করে দিয়ে আরো ইন্টিমেট পিকচার বানিয়ে দেবো। হ্যাঁ। রোহান একটা পৈশাচিক হাসি দিয়ে মনে মনে ভাবল, এবার তুমি কোথায় যাবে শুভ্রামণি? তোমার সুখের সংসারে আগুন লাগাতে আমি চলে এসেছি। এবার দেখি তোমার প্রিয়তম স্বামী তোমাকে বিশ্বাস করে কি করে। আর আমাকে থাপ্পড় মেরেও কাজ তুমি মোটেও ঠিক করনি। এর বদলাও তোমাকে চুকাতে হবে। কিচেনে এক নাগারে কাজ করে যাচ্ছে শুভ্রা। তার পরনে ঢোলা সালোয়ার কামিজ, ওনারা বুক ও পিঠে আড়াআড়িভাবে দিয়ে গিট বাঁধা, চুলগুলো উঁচু করে খোপা করে তাতে কাঠি গুঁজে রাখা, সম্পূর্ণ মুখ ঘরমাক্ত। তবে এই মুহূর্তে তার সম্পূর্ণ মনোযোগ রান্নার দিকে নিবদ্ধ। তবে রান্নার ফাঁকে ফাঁকে একটু পরপর ওনার প্রান্ত দিয়ে চোখ মুখ ভালোভাবে মুছে নিচ্ছে সে। অদূরে দাঁড়িয়ে একটা দৃশ্যটা খুব মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করছে ইহান। কেন যেন পৃথিবীর সবচেয়ে সুখী দৃশ্যগুলোর মধ্যে এটাকে অন্যতম বলে মনে হলো তার। আর এই ঘরমাক্ত ও পরিপাটিহীন অবস্থাতেও শুভ্রাকে তার পৃথিবীর অন্যতম সুন্দরী নারী বলে মনে হলো। ইহানের দৃষ্টিতে মুগ্ধতা, মুখে তৃপ্তির মুচকি হাসি। এতক্ষণ যাবৎ দরজার সাথে হেলান দিয়ে থাকলেও এবার ইহান সোজা হয়ে দাঁড়িয়ে ধীর পায়ে শুভ্রার পেছনে গিয়ে দাঁড়ালো। তারপর 2 হাতে তার কোমর পেঁচিয়ে ধরে কাঁধে থুতিনি ঠেকালো। তারপর চোখজোড়া আবেশে বন্ধ করে নিল।
শুভ্রা এতক্ষণ যাবৎ তরকারিতে চামচ দিয়ে নাড়াচাড়া করছিল। ইহানের এহেন স্পর্শ অনুভূত হতে সে শক্ত হয়ে জমে গেল। তবে পরক্ষণে তার মুখে ফুটে উঠল তৃপ্তির অনবদ্য এক হাসি। চুলার আগুন কমিয়ে দিয়ে ইহানের হাত দুটোর উপরে নিজের হাত দুখানা রাখল সে। এতক্ষণে বুঝি বউয়ের কথা মনে পড়লো? তোমার কথা তো সারাক্ষণই আমার মস্তিষ্কে ঘুরতে থাকে, আলাদাভাবে মনে পড়ার কি আছে? আমায় এই অবস্থাতেও এইভাবে জড়িয়ে ধরে রেখেছো? গায়ের ঘামের গন্ধে বিরক্ত লাগছে না? শরীর থেকে তো মশলার গন্ধ ভেসে আসছে, দেখতেও তো কেমন পেতনি পেতনি লাগছে, তবুও অসহ্য লাগছে না? হুম, তুমি সব রূপে সব রকম অবস্থাতেই আমার কাছে সবচেয়ে সুন্দরী নারী। তোমার গায়ের ঘ্রাণের সাথে মিশ্রিত প্রতিটা ঘ্রাণই আমাকে অভাবনীয় সুখের আশ্বাস দেয়। বাহ, তুমি এত রোমান্টিক হলে কবে থেকে? বিয়ের আগে তো সারাক্ষণ আমাকে শেওড়া গাছের পেতনি বলে খ্যাপাতে। এখনো তুই শেওড়া গাছের পেতনি আছিস, শুধু বউ বলে মাঝে মধ্যে একটু আদর করে কথা বলি। মুহূর্তে ইহানের গলায় টোন পাল্টে গেল। একটা মারাত্মক স্বর বেরিয়ে এলো গলা থেকে। শুভ্রার বিস্ময় হতবাক হয়ে ইহানের দিকে তাকালো। ইহানের মুখে কৌতুক আর মজার রেশ খেলা করছে। শুভ্রা চোখ দুটো ছোট ছোট করে দাঁতে দাঁত চেপে ইহানের বুকে কিলঘুষি মারতে লাগলো। ইহান সেগুলো প্রতিরোধ করতে রান্নাঘরে জিনিসপত্র দিয়ে তাকে ঠেকাতে চেষ্টা করতে লাগলো। দুজনের এরকম ছেলে মানুষের কর্মকাণ্ডে মুহূর্তে রান্নাঘরে পরিবেশ অশান্ত হয়ে উঠল। প্রতিটা জিনিস অগোছালো হয়ে যেতে লাগলো। কিছুক্ষণ পরেই দুজনে খুনসুটি হাসাহাসিতে রূপ নিল, যেন কিছুই হয়নি এবং এগুলো তাদের নিত্যদিনের কর্মকাণ্ড। হঠাৎ করে ইহানের ফোনে টুং করে কয়েকটা মেসেজ আসলো। ইহান ফোন হাতে নিয়ে হোয়াটসঅ্যাপে ঢুকে সেগুলো ওপেন করতে তার হাসি মাখা মুখটা মুহূর্তে থমথমে হয়ে গেল। ইহানের এরকম থমথমে চেহারা দেখে শুভ্রার মুখের হাসিও ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। সেও ইহানের দৃষ্টি অনুসরণ করে ফোনের দিকে তাকালো। তারপর যা দেখলো তাতে যেন তার পায়ের নিচের জমিন কেঁপে উঠল। ছবিগুলো মূলত গতকালের তার আর রোহানের পথের সেই দৃশ্য, অথচ ছবিগুলো এমনভাবে এডিটিং করা হয়েছে যেন এক ঝলক দেখলেই মনে মনে শুভ্রা আর রোহান খুব ঘনিষ্ঠ ও অন্তরঙ্গ অবস্থায় রয়েছে। শুভ্রা অবিশ্বাস্য চোখে ইহানের দিকে তাকাতে দেখলো সে হিমশীতল দৃষ্টিতে শুভ্রার দিকে তাকিয়ে রয়েছে। শুভ্রা তড়িঘড়ি করে দ্রুত নিজের পক্ষে সাফাই দেওয়ার ভঙ্গিতে বলে উঠল, বিশ্বাস করো ইহান, তুমি যা ভাবছো এমন কিছুই নয়। আমি তোমাকে সবটা ক্লিয়ার করে বলছি। কেন করলি এমন শুভ্রা? ইহানের হিমশীতল কণ্ঠস্বরে হতবাক হয়ে গেল শুভ্রা। সে ফ্যালফ্যাল দৃষ্টিতে ইহানের দিকে তাকিয়ে রইল। তারপর অস্ফুট স্বরে বলল, মানে কি বলতে চাইছো তুমি? ইহান শুভ্রা দুবাহু ঝাঁকিয়ে তার চোখে চোখ রেখে শক্ত কণ্ঠে বলল, এই ছবিগুলো তাহলে কি? তুই রোহানের সাথে এমন ঘনিষ্ঠ অবস্থায় রাস্তায় কি করছিলি? শুভ্রা এতক্ষণে যেন সম্বিত ফিরে এলো। সে নিজেকে ধাতস্থ করে শক্ত কণ্ঠে বলল, তুমি কি আমায় অবিশ্বাস করছো ইহান? ছবিগুলো কি তাহলে মিথ্যা? চোখের সামনে দেখা সবকিছু সবসময় সত্য হয় না শুভ্রা। শুভ্রা হাত উঁচিয়ে ইহানকে থামিয়ে দিল। তারপর চোখের পানি মুছে নিয়ে ইহানের চোখে চোখ রেখে স্পষ্ট কণ্ঠে বলল, আমি স্পষ্ট বুঝতে পারছি তুমি আমায় সন্দেহ করছো, অবিশ্বাস করছো আমায়। এমনটা তুমি কি করে করতে পারলে ইহান? এতদিনের সম্পর্কে আমার প্রতি কি তোমার একটুও বিশ্বাস জন্মায়নি? এতটুকুও চেনো নি আমায়? ভরসা নেই আমার ভালোবাসার প্রতি? ইহান শুভ্রার দুই গাল ধরে নিজেকে ধাতস্থ করে শান্ত কণ্ঠে বলল, আমি তোকে অবিশ্বাস করছি না শুভ্রা, কিন্তু চোখের সামনে যা দেখছি। শুভ্রা ইহানের হাত ধরে ঝটকা মেরে ছাড়িয়ে নিয়ে চিৎকার করে বলে উঠল, চোখের সামনে যা দেখছো মানে কি? চোখের দেখাই কি তাহলে সব? সামান্য এই ছবিগুলো দেখে তুমি আমার দিকে আঙুল তুলছো? এগুলো তো মিথ্যেও হতে পারে। ইহান শুভ্রাকে বোঝানোর ভঙ্গিতে বলল, শুভ্রা, তুই আমার কথাটা বুঝতে পারছিস না? আমার আর কিছু বোঝার দরকার নেই ইহান, আমি যা বোঝার বুঝে গেছি। এতদিনের সম্পর্ক আর ভালোবাসাতেও যখন তুমি আমার দিকে আঙুল তুলতে পেরেছো, তখন তোমার সাফাই গাওয়ার আর কোনো মানেই নেই। তারপর একটু থেমে শুভ্রা বলল, সেদিন তোমার শার্টে একটা মেয়ের লিপস্টিকের চিহ্ন দেখতে পেয়েছিলাম আমি। মেইলি পারফিউমের ঘ্রাণও পেয়েছি। তুমি বলেছিলে সোনালিকার সাথে দেখা হয়েছিল, তবুও তোমার দিকে কোনো আঙুল তুলিনি আমি। অথচ আজ তুমি, আমার মনে হয় সোনালিকার সাথে তোমার সেদিন কিছু হয়েছিল, যার জন্য আজ আমায় তুমি অবিশ্বাস করছো। শুভ্রার শেষের কথাটা শুনে ইহানের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তাই না চাইতেও হাত উঠে গেল শুভ্রার কোমল ডান গালে। সাথে সাথে মুখটা অন্যদিকে ঘুরে গেল শুভ্রার। তারপর গালে হাত দিয়ে প্রচণ্ড অবাক হয়ে তাকালো ইহানের দিকে। তার চোখে তীব্র অবিশ্বাস ও যন্ত্রণার চাপ সুস্পষ্ট।
ইহান হতবিহবল হয়ে একবার শুভ্র অপর দিকে তার হাতের দিকে তাকাচ্ছে, যেন একটু আগে করা নিজের কাজটাকে সে বিশ্বাস করতে পারছে না। মুহূর্তে তাই দুই চোখের মাঝে ভর করলো তীব্র অনুশোচনা ও যাতনা। শুভ্রা প্লিজ। বলে ইহান শুভ্রাকে আগলে নিতে যাবে, ঠিক তখনই শুভ্রা হাত উঁচিয়ে তাকে থামিয়ে দিল। ইহান সেখানেই থমকে দাঁড়িয়ে গেল। শুভ্রা চোখ থেকে টপটপ করে মুক্তদানার ন্যায় অশ্রু গড়িয়ে পড়ছে, চোখ জোড়া রক্তিম বর্ণ ধারণ করেছে। চোখের পানি মুছে দ্বিতীয় কোনো কথা না বলে শুভ্রা হন করে কিচেন থেকে বেরিয়ে গেল। ইহান তার পিছু নিতে গিয়েও কি মনে করে থমকে সেখানে দাঁড়িয়ে পড়ল। অবিশ্বাস্য দৃষ্টিতে নিজের হাতের দিকে তাকিয়ে রইল সে হাত দিয়েই ছোট থেকে শুভ্রাকে শতভাবে আগলে রেখেছে সে। স্নেহের পরশ থেকে শুরু করে আদর ও ভালোবাসার স্পর্শ দিয়ে গিয়েছে প্রতিনিয়ত। আজকে না এই হাত দিয়েই তার প্রাণের প্রিয়তমার গায়ে হাত তুলল। বিষয়টা মনে আসতেই কিচেনের বেসিন সিঙ্কে ডান হাতটায় ক্রমাগত আঘাত করতে লাগলো সে। হাত ফেটে রক্ত বেরিয়ে আসলেও সেদিন কোনো ভ্রুক্ষেপ করলো না ইহান। সবেমাত্র শাওয়ার নিয়ে বেরিয়েছে শ্বেতা। তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো সে। এই মুহূর্তে তার পরনে হোয়াইট কালার বডি কোট গাউনটা খুবই গর্জিয়াস ও আকর্ষণীয় লাগছে তার শরীরে। শাওয়ার নেওয়ার পর চেহারা বরাবরের মতোই একটা স্নিগ্ধতা চলে এসেছে তার। সজ্ঞান অবস্থায় এ বাংলো বাড়িতে তার আজ নিয়ে 2 দিন হতে চলল। কোনোভাবে এখান থেকে বের হতে পারেনি সে। কোনো গার্ড না থাকা সত্ত্বেও এরিসের একার নজরদারিতে তার পক্ষে সম্ভব হয়নি এবং বাংলোর বাড়িয়ে বাহিরে যাওয়ার। বাংলোর সম্পূর্ণ এরিয়া জুড়ে সে সম্পূর্ণ মুক্ত ও স্বাধীন থাকলেও এর বাহিরে যাবার অনুমতি আপাতত তার কাছে নেই। হঠাৎ পেছন থেকে এরিসের উপস্থিতি লক্ষ্য করা গেল। সে তাকে আপাতমস্তক একবার সূক্ষ্ম দৃষ্টিতে পর্যবেক্ষণ করে তাকে ড্রেসিং টেবিলের সামনে টুলে বসিয়ে তুলেছে। তারপর হেয়ার ড্রায়ার দিয়ে তার চুলগুলো শুকাতে লাগলো। শ্বেতা পলকহীন দৃষ্টিতে আয়নার মধ্যে দিয়ে তাকে অবলোকন করতে লাগলো। নীরবতা ভেঙেছে শ্বেতা এরিসের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল। আজ সকাল সকাল এভাবে শাওয়ার নিয়ে রেডি হতে বলেন যে, কোথাও যাওয়ার প্ল্যান আছে নাকি? এরিস নিজের কাজ অব্যাহত রেখে শান্ত কণ্ঠে উত্তর দিল। হ্যাঁ, প্ল্যান তো অবশ্যই আছে, তবে আপাতত তোমার পালনা কোনো প্ল্যান থাকলে সেটা ক্যান্সেল করে দাও, কারণ এই কাজে মোটেও সাকসিড হবে না। তুমি হয়তো নিজে এনার্জি ওয়েস্ট করো না। এরিসের খোঁচাযুক্ত কথাবার্তা শুনে সে তার মুখ ফুলিয়ে নিল, কিন্তু কিছু বলল না। এরিসে তার চুল সম্পূর্ণ শুকিয়ে দেওয়ার পর কিছুটা ঝুঁকে তাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে আয়নায় খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে লাগলো। অনেকক্ষণ পর্যবেক্ষণের পর সে নির্লিপ্ত স্বরে বলল, উন্নত ট্রিটমেন্ট আর প্লাস্টিক সার্জারির মাধ্যমে মাহিরা সেরিস শেখের মতো চেহারা পেলেও পুরোপুরি তার চেহারা ধারণ করতে পারো না তুমি। এখনো শতভাগ নিখুঁত মিল নেই তোমাদের মাঝে। মাহিরের সম্পর্কে খুব ভালো মতো জেনে শুনে স্টাডি করেছি আমি, তাতে আমি খুব ভালো করে তোমার আর মাহিরার কম্পেয়ার করে দেখেছি। মাহিরের সাথে তোমার চেহারার 90% মিল থাকলেও তার সাথে শারীরিক গঠন, উচ্চতা এগুলোতে এখনো প্রচুর অমিল রয়েছে। কেউ খুব সূক্ষ্মভাবে তুমি পর্যবেক্ষণ করলেই তোমার আর মাহিরা সেরিস শেখের মধ্যে পার্থক্যটা ধরে ফেলবে। এরিসের এহেন কথাবার্তা শুনে চমকে উঠল শ্বেতা। তার কাপড়ে স্পষ্ট টের পেয়ে এরিস বিস্তৃত হাসল। তারপর তাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে তার কোমরে নিজের 2 হাত শক্তভাবে চেপে ধরে তার চোখে চোখ রেখে গভীর স্বরে বলতে লাগলো, তবে ভয় নেই, তুমি যতক্ষণ না চাচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমার আসল রূপ আমি দুনিয়ার কারোর সামনে আসতে দেব না। এছাড়া মিস্টার লতিফ আবরার শেখ 3 বছর পর তোমাকে নিজের মেয়ে হিসেবে ঘোষণা দেওয়ার পর সবাই তোমাকে তার মেয়ে হিসেবে মেনে নিয়েছে। তাই কখনো শারীরিক ত্রুটি ধরা পড়লেও তোমার ট্রিটমেন্ট আর দীর্ঘকাল যাবৎ সবার চোখের আড়ালে থাকায় কেউ সেটা নিয়ে খুব একটা মাথা ঘামাবে না। তবে এর বিনিময়ে তোমার এই রূপের আসল রহস্য আর কারণ আমাকে বিস্তারিত খুলে বলতে হবে। আমি এখনো কিন্তু আমার সন্তানের কথা ভুলিনি, না ভুলতে পেরেছি তোমার হঠাৎ এইভাবে নিজের পরিচয়, রূপ আর অস্তিত্ব বদলে ফেলার কারণ সম্পর্কে। তবে যে উদ্দেশ্যে তোমার এই নতুন রূপের জন্ম হোক না কেন, আমি সবসময় ছায়ের মতোই তোমার পাশে থাকবো, সে তুমি চাইলেও অথবা না চাইলেও। শ্বেতা এক দৃষ্টিতে এরিসের পানে তাকিয়ে থেকে ভেজা কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনার স্ত্রী যদি কখনো আগের রূপে ফিরে আসে তখন আপনি কি করবেন? আপনি কি তাকে কখনো তার আগের রূপে ফেরত চান না? এরিস শ্বেতার গলায় মুখ ঘষতে ঘষতে হাসকি স্বরে বলল, নিজের ব্যাপারে সরাসরি বলতে পারছো না? আচ্ছা শোনো, তোমার চেহারা, নতুন রূপ কিছু আমার কাছে ম্যাটার করে না। যেমন শুভ্রার চেহারা সম্পূর্ণ তোমার মতো হলেও তার প্রতি আমার মনে কখনো বিন্দুমাত্র আকর্ষণ কাজ করেনি, আর করবেও না, কারণ সেই মানুষটা তুমি নাও। এমনকি পৃথিবীর সবচেয়ে কুৎসিত রূপে আমার কাছে আসলেও তুমি আমি ঠিক আগের মতোই ভালোবাসবো।
কারণ যে রূপে যে অবস্থাতে তুমি থাকো না কেন, মানুষটা তো তুমি একই থাকবে। আমার একমাত্র ভালোবাসার সে অ্যাডিকশন। সেটা অশ্রুসিক্ত নয়নে এরিসের দিকে তাকিয়ে রইল। খুব করে ইচ্ছা হলো তার বুক ঝাঁপিয়ে পড়ে ইচ্ছা মতো কাঁদতে। এরিস সে তার হাত ধরে টেনে নিয়ে তাদের বেডরুমে টাঙানো ছবিগুলোর দিকে নিয়ে গেল। সেখানে সোনালি ফ্রেমে বাঁধানো শ্বেতার আগের চেহারা আর এরিসের অসংখ্য ছবি টাঙানো রয়েছে। 4 বছর আগে থেকে শুরু করে তাদের বিয়ের পরবর্তী বিভিন্ন সময়ের টুকরো টুকরো স্মৃতি সেগুলো স্থান পাচ্ছে। এছাড়া বেড সাইডে টেবিলেও বিভিন্ন ফ্রেমবন্দি ছবি রয়েছে। যদিও বেশিরভাগ ছবিগুলোতে শ্বেতার হাস্যোজ্জ্বল প্রতিক্রিয়া আর এরিসের গম্ভীর মুখভঙ্গি দেখা যাচ্ছে, তবুও দুজনের মুখে মুখ উপচে পড়া স্নিগ্ধতা সহজেই নজর কেড়ে নেবে যে কারোর। খুব ভালো করে খেয়াল করলে দেখা যাবে এরিসের চোখ দুটির মাঝে থাকা অনুভূতির পাথর। এরিস তার অনুভূতির প্রতিক্রিয়া কখনো কারোর সামনে প্রকাশ করতে চায় না, সেটা সে একান্তই প্রকাশ করতে চায় তার এডিশনের সামনে। সে তার ছবিগুলোর দিকে অবাক ও মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে অস্ফুট স্বরে বলল, এগুলো কবে তুলেছিলেন? এরিস মুচকি হেসে বলল, সবগুলোই তোমার অগোচরে। আমাদের বর্তমান সময়ের কোনো ছবি তুলবেন না, রাখবেন না স্মৃতি হিসেবে? এই সবাক চোখে সে তার পানে তাকালো। পরক্ষণে ঠোঁটের কোণে সূক্ষ্ম বাঁকা হাসি রেখা টেনে নিয়ে বলল, অফকোর্স মাই কুইন, সে চিন্তা ভাবনা আমি করে রেখেছি। খুবই দ্রুতই সেগুলো বাস্তবায়ন হয়ে যাবে। সে তার ঘোর লাগানো কণ্ঠে আনমনে বিড়বিড় করে বলে উঠল, আমি চাই আমাদের দুজনের মাঝে আমাদের ছোট্ট সোনামণিটাও থাকুক। সে তার বিড়বিড় করে বলা কথাটা এরিস শুনে ফেলল। তারপর আচমকা শ্বেতাকে শক্তভাবে বুকের মাঝে জড়িয়ে ধরে ধীর স্বরে বলল, থাকবে, সে অবশ্যই আমাদের মাঝে থাকবে। তখনই কোথা থেকে সেদিনের সেই বিড়ালটা সে তার পায়ের কাছে ছুটে এলো। সে তার আগ্রহ ভরে তাকে কোলে তুলে নিল। 2 দিন যাবৎ সেটা খুব আদর যত্ন করে রাখছে তাকে। বিড়ালটাও সে তার অতিরিক্ত আদর পেয়ে এখান থেকে আর নড়ছেই না। এরিস বিড়ালটাকে সে তার কোলে বসে আদর খেতে দেখে বেশ বিরক্ত হয়ে বলে উঠল, আবার আমার রোমান্সের মাঝে বাগড়া দিতে চলে এসছিস? এই, তোর কি আমার রোমান্স একটু সহ্য হয় না, নাকি তোর জন্য একটা পার্টনার খুঁজে নিয়ে আসবো? এরিসের দিকে তাকিয়ে বিড়ালটা উচ্ছ্বসিত কণ্ঠে ডেকে উঠল। এরিস হতভম্ব হয়ে সে তার উদ্দেশ্যে অবাক কণ্ঠে বলল, দেখেছো কি নির্লজ্জ বিড়াল, বলছে কিনা তার পার্টনার চাই। সে তার বিড়ালটার শরীরে হাত বুলিয়ে হাসতে হাসতে বলল, বাহ, আপনি বিড়ালের ভাষা বোঝেন বুঝি? এরিস চোখ ছোট ছোট করে বলল, ওর মতো বদমাইশের আমি হারে হারে চিনি। সে তার মুখ কালো করে বলল, শুনুন, আপনি একটু আমার কিটিকে সহ্য করতে পারেন না, শুধু শুধু ওর জন্য ওর দোষ ধরেন আপনি। বলে সে তা কিটিয়ে আদর করতে করতে অন্য রুমে চলে গেল। এদিকে এরিস ফোঁস করতে করতে শ্বেতার উদ্দেশ্যে বিড়বিড় করে বলল, এমন ভাব করছে যেন বিড়ালটার বাচ্চা। ডিসকাস্টিং। শ্বেতাকে নিয়ে বর্তমানে ইটালিতে অবস্থান করছে এরিস। শ্বেতা অবশ্য আসতে চায়নি, তাকে জোর করে নিয়ে এসেছে সে। মিস্টার লতিফ, মিসেস সামিরা আর পুলিশের নজর এড়িয়ে তাকে কয়েকদিন যাবৎ বাংলাদেশে আগলে রেখে তারপর এয়ারপোর্ট থেকে ইটালি পর্যন্ত নিয়ে আসা মোটেও সহজ ছিল না। তবে এরিসের ক্ষমতা বুদ্ধিমত্তার জন্য সে তার এই কাজে সফল হয়েছে। মূলত তার ইটালিতে আসার কারণ 2টি। 1, ফারহান আর ভ্যালেরিয়ার বিয়েতে অ্যাটেন্ড করা। 2, ইটালির একটা গুরুত্বপূর্ণ মাফিয়া পার্টিতে তাকে উপস্থিত থাকতে হবে, যেখানে আন্ডারওয়ার্ল্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিল সম্পন্ন হবে। এছাড়া ইটালি বিখ্যাত মাফিয়া হিসেবে তার সেখানে উপস্থিত একান্ত বাধ্যতামূলক ছিল। এই অবস্থায় শ্বেতাকে কিছুতেই বাংলাদেশে ফেলে আসতে রাজি ছিল না সে। সেজন্যই তাকে সাথে নিয়ে আসা। ইটালির একটা বড়সড় নামি দামি ওয়েডিং সেন্টারে বিয়ের আয়োজন করা হয়েছে ফারহান ও ভ্যালেরিয়ার। সম্পূর্ণ সেন্টার অজস্র সাদা রঙের ফুল এবং হোয়াইট থিমে সাজানো হয়েছে। সেন্টারে ঠিক মাঝ বরাবর একটি প্রশস্ত লম্বা র্যাম্প অবস্থান করছে। তার মাঝখান দিয়ে হাঁটবে ফারহান ও ভ্যালেরিয়া। এরপর সেটা শেষ প্রান্তে একটি বিস্তৃত স্টেজে তাদের বিয়ে সম্পন্ন হবে। এই মুহূর্তে র্যাম্পের 2 পাশে অবস্থান করছে বিয়েতে উপস্থিত মানুষজন। মূলত সকলে এরিস ও ফারহানের চেনা জানা মাফিয়া জগতের মানুষজন আর ভ্যালেরিয়ার কিছু বান্ধবী। একটি হোয়াইট কালারের গর্জিয়াস বোহেমিয়ান ওয়েডিং গাউন ও হাতে একটি সাদা ফুলের তোড়া নিয়ে ফারহানের এক বাহুতে নিজের এক বাহু জড়িয়ে রেখে হাসিমুখ র্যাম্প ওয়াক করে এগিয়ে আসছে ভ্যালেরিয়া। ব্রাইডাল মেকআপের সাথে ডায়মন্ডের গর্জিয়াস কিছু জুয়েলারি তার সর্বাঙ্গ জুড়ে। ফারহানের পরনে ব্ল্যাক কালার ওয়েডিং স্যুট জিন্স, ডান হাতে রোলেক্স মডেলের দামি রিস্ট ওয়াচ। ডাচ ফ্রেড হেয়ার স্টাইলের ভ্যালেরিয়া আর ড্রপ ফ্রেড হেয়ার কাটের ফারহানকে দেখতে খুবই আকর্ষণীয় কাপল লাগছে।
ফারহান ছোটবেলা থেকে মূলত ইতালির একটি খ্রিস্টান এতিমখানায় বেড়ে উঠেছিল, তাই ছোটবেলা থেকেই সে খ্রিস্টান ধর্মের অনুসারী ছিল। এরিস তাকে নিজের অ্যাসিস্ট্যান্ট করার পর ফারহান নাম দেয়। এর আগে তার নাম ছিল ক্যালভিন। সে আর ভ্যালেরিয়া খ্রিস্টান ধর্মের অনুসারী হয় তাদের বিয়েটা সম্পূর্ণ খ্রিস্টান রীতিনীতিতে সম্পন্ন হয়। র্যাম্পের একপাশে দাঁড়িয়ে রয়েছে এরিস আর শ্বেতা। যদিও তাদেরকে ভিআইপি কেবিনে রেস্ট করতে বলেছিল ফারহান, তবু এরিস শ্বেতার ইচ্ছে অনুযায়ী এখানে অবস্থান করছে। মূলত বহুদিন পর নিজের বান্ধবী ভ্যালেরিয়াকে দেখার তীব্র ইচ্ছে ছিল শ্বেতার, তাও আবার তার এমন একটি বিশেষ দিনে। ফারহান আর ভ্যালেরিয়াকে একসাথে দেখে তাদের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল শ্বেতা। হয়তো তার বান্ধবী আজকে তাকে চিনবে না, কিন্তু সে তো দূর থেকে তাকে শুভকামনা জানাতেই পারে। শ্বেতার হোয়াইট আউটফিটের সাথে মেসিবান হেয়ারস্টাইল, মানানসই ডায়মন্ড জুয়েলারি এবং হালকা সাজসজ্জা খুব মানিয়েছে। তার সাথে ম্যাচিং করে এরিস আজ নিজের চিরাচরিত কালো পোশাক আশাক পরিবর্তন করে সাদা স্যুট জিন্সে নিজেকে মরিয়েছে। তার ধারালো কঠোর ব্যক্তিত্বময় চেহারা স্কিন ফেড হেয়ার স্টাইলটা দারুণ মানিয়েছে। এক কথা এরিস আর শ্বেতাকে একটা পারফেক্ট কাপল লাগছে। বিয়েতে উপস্থিত সকলে ফারহান ও ভ্যালেরিয়ার পর তাদের দিকে বারবার নজর বোলাচ্ছে। যথারীতি ফাদার ফারহান ও ভ্যালেরিয়ার বিয়ে পড়ানো সম্পন্ন করলেন। বিয়ে সম্পন্ন হওয়ার পর তারা একে অপরকে ঠোঁটে চুম্বনও করলো। মুহূর্তে এই উল্লাস ধ্বনি ছড়িয়ে পড়লো চারপাশে। তারপর র্যাম্পের এক পাশে যুবতী মেয়েরা দাঁড়িয়ে পড়লো ভ্যালেরিয়ার হাত থেকে ফুলের তোড়াটা নেয়ার জন্য। সবচেয়ে বেশি এক্সাইটেড ছিল ভ্যালেরিয়ার নতুন বান্ধবী লিসা। খ্রিস্টান রীতিতে বলা হয়ে থাকে, বিয়েতে উপস্থিত যে যুবতী মেয়ের হাতে ব্রাইডের ফুলের তোড়াটা গিয়ে পড়বে তার বিয়ে উপস্থিত সবার মধ্যে থেকে আগে হবে। কি মনে করে সে তো সেখানে সবার সাথে গিয়ে দাঁড়ালো। ভ্যালেরিয়া পেছন ঘুরে ফুলের তোড়াটা পেছনে ঘুরে মারতে সেটা খপ করে ধরে ফেললো শ্বেতা। মুহূর্তে আবারও উচ্ছ্বাস ধ্বনি ও হাততালিতে ছড়িয়ে পড়লো সকলের মধ্য থেকে। লিসা কিছুটা হতাশ হয়ে গেল। তারপরও সে খুশি হয়ে হাততালি দিতে লাগলো। সে তো অবাক হয়ে চারদিকে তাকালো। ভ্যালেরিয়া নিজের বৃদ্ধাঙ্গুল উঁচিয়ে তুলে তাকে অল দ্য বেস্ট জানাচ্ছে। তার সাথে হাসি মুখে থাকা ফারহান দাঁড়িয়ে আছে। এরিস শ্বেতার একদম গা ঘেঁষে দাঁড়ালো। একবার শ্বেতার হাতে থাকা ফুলের তোড়ার দিকে তাকিয়ে তারপর তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুমি তাহলে বিয়েটা একেবারে করো নি এরিকসন, কি বলো? এরিসের কথা শুনে স্পষ্ট চমকালো শ্বেতা। লজ্জার শিহরণে তার শরীর বয়ে একটা অজানা ভালো লাগার স্রোত বয়ে গেল। কোনো কথা না বলে সে দ্রুত পায়ে বাহির দিকে ছুটতে লাগলো। এরিস শব্দ করে হেসে উঠে তার পিছু পিছু দৌড়াতে লাগলো। এদিকে ফারহান আর ভ্যালেরিয়ার বিয়ের কার্যক্রম শেষ হলে ওয়েডিং সেন্টার জুড়ে ফটোশুটের আয়োজন করা হয়েছে। নবদম্পতি এরিস, শ্বেতা, ভ্যালেরিয়ার কিছু বন্ধু বান্ধব এবং আগত অতিথিরা সকলে এই ফটোশুটে অংশগ্রহণ করেছে। সবার সাথে ছবি তোলা হলেও ফারহান আর ভ্যালেরিয়ার কাপল পিক বেশি তোলা হচ্ছে। ফটোশুট শেষ হলে ভ্যালেরিয়া তার পাশে দাঁড়িয়ে থাকা শ্বেতাকে এক দৃষ্টিতে কিছুক্ষণ পর্যবেক্ষণ করলো। যদিও বিয়ের শুরু থেকে তার দৃষ্টিতে শ্বেতা আটকে গিয়েছিল, কিন্তু শ্বেতা তাকে বুঝতে দেয়নি। শ্বেতার পরিচয় এবং তার অতীত কাহিনী সম্পর্কে ফারহানের কাছ থেকে সে অনেক আগেই জানতে পেরেছে, তবে সেটা শ্বেতাকে এই মুহূর্তে বুঝতে দেয়নি। ভ্যালেরিয়া শ্বেতার কাছে হাসি মুখে গিয়ে দাঁড়ালো। শ্বেতা তাকে দেখে বিস্মৃত হাসলো। পরক্ষণে শ্বেতাকে অবাক করে দিয়ে ভ্যালেরিয়া স্মিত হেসে ইটালিয়ান ভাষায় বলে উঠল। শ্বেতা স্মিত চোখে ভ্যালেরিয়ার দিকে তাকালো, অথচ ভ্যালেরিয়ার চোখে মুখে কোনো ভাবান্তর নেই। ভ্যালেরিয়া শ্বেতার হাত দুটি ধরে কোমল স্বরে বলতে লাগলো, কেমন আছিস তানভি? ওহ সরি, তুই তো এখন শ্বেতা মোতাশিবা। আমি তোর অতীত কাহিনী সম্পূর্ণ সবটাই জানতে পেরেছি, তাই এত অবাক হওয়ার কিছু নেই। আর এটাও জানি এই মুহূর্তে মাহিরা শেহরাজ শেখ সেজে তুই তোর আসল পরিচয় গোপন করেছিস। এর পিছনে ঠিক কী কারণ রয়েছে আমি সেটা জানি না, এমনকি এরিস ভাইয়াও হয়তো তা জানে না, কারণ তুই তাকে কিছু বলিসনি। তবে তোর একসময় এবং বর্তমান ঘনিষ্ঠ বান্ধবী হিসেবে আমার একটা কথা বলছি, তুই আর এরিস ভাইয়া একদম পারফেক্ট কাপল। তুই যা কিছু করার চিন্তা করছিস না কেন, কখনো তাকে ছেড়ে যাওয়ার চিন্তা করিস না। দুজনে মিলে নিজেদের একটা সুন্দর সুখী সংসার গড়ে নে, যেমনটা আমি আর ক্যালভি মিলে করতে চলেছি। বলে শ্বেতাকে দুহাতে জড়িয়ে ধরল ভ্যালেরিয়া। শ্বেতার চোখ দুটি অশ্রুসিক্ত হয়ে উঠল। সেও নিজের প্রিয় বান্ধবীকে শক্ত করে জড়িয়ে ধরল।
মুখে কিছু না বলেও মনে মনে অনেক কথা বলে দিল তাকে। ভ্যালেরিয়া হয়তো সেটা বুঝতেও পারলো, তাই তার প্রশস্ত হাসিটা ঠোঁটের কোণে আবারও ধরা দিল। অপরদিকে ফারহান আর এরিস একসাথে দাঁড়িয়ে ড্রিঙ্কস করছিল। দুজনের নজর নিজেদের ওয়াইফের দিকে স্থির। হঠাৎ এরিস ফারহানের কাঁধ চাপড়ে গম্ভীর অথচ নির্মল কণ্ঠে বলল, কনগ্রাচুলেশন ম্যান ফর ইউর নিউ লাইফ। ফারহান স্মিত হেসে এরিসকে সম্মানের সাথে জানালো, থ্যাংক ইউ স্যার। অবশেষে আমিও আপনার মতো ভালোবাসা আর বিয়ে নামক এক গভীর ফাঁদে আটকে গিয়েছি, যেখান থেকে আমি তো উত্তরণের কোনো পথ নেই। ফারহান ভেবেছিল এরিস বরাবর মতো গম্ভীর মুখ করে থাকবে অথবা তার দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করবে, অথচ তাকে অবাক করে দিয়ে এরিস সূক্ষ্ম বাঁকা হেসে বলল, ভালোবাসা হলো একটা মধুর বিষ, যেটা পান করলে ভালোবাসা মানুষের নিকট হৃদয়ের বন্দিত্ব অবধারিত, যা থেকে কোনোদিন পরিত্রাণ পাওয়া যায় না, না সেটা থেকে মুক্ত হওয়া যায়। মুক্তি পেতে গেলে হৃদয়ের মৃত্যুর সাথে প্রাণনাশের পর্যন্ত আশঙ্কা থাকে। ভালোবাসার এমনই ক্ষমতা, যার ফলে নির্দিষ্ট মানুষের অপরিসীমীয় মার শৃঙ্খলা আবদ্ধ হয়ে শত যন্ত্রণা আর বিবাহের মাঝেও তাকে তীব্রভাবে ভালোবেসে যেতে হয়। জানালা দিয়ে উদার দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে শুভ্রা। দুই গালে শুষ্ক অশ্রু শুকিয়ে গিয়ে লেপ্টে গিয়েছে, অথচ সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। ঈশান কোণে তখন ঘন কালো মেঘের পাহাড় জমেছে। মেঘের গুরুম গুরুম আওয়াজ শোনা যাচ্ছে। শীতল বায়ু বইছে প্রকৃতি জুড়ে। একটা থমথমে আবহাওয়া বিরাজ করছে সমগ্র আকাশ এবং প্রকৃতি জুড়ে। গ্রীষ্মের কালবৈশাখী ঝড়ের লক্ষণ এটা। ইহানের সাথে অভিমান করে গতকাল বিকেলে ঈশাদের বাসায় চলে এসেছে শুভ্রা। সেই পর্যন্ত তাকে একটা কল মেসেজও করেনি ইহানের কল মেসেজ যাতে না আসে সেজন্য ফোনও বন্ধ করে রেখেছে শুভ্রা। এতে তার ভীষণ কষ্ট হলেও নিজেকে বহু কষ্টে সামনে রেখেছে সে। তার অবচেতন মন ইহানের একটু রেসপন্সের আশা করছিল, কিন্তু তাকে হতাশ করে দিয়ে ইহান এখনো পর্যন্ত কোনো ধরনের যোগাযোগ করেনি। হয়তো সে জানেও না শুভ্রা এই মুহূর্তে কোথায় আছে। কাঁধে কারো স্পর্শে টের পেতেই পিছু ফিরে তাকালো শুভ্রা। ঈশা তার পেছনে দাঁড়িয়ে রয়েছে, তার চোখ মুখও বিষণ্ণ। শুভ্রা দুই গালের অশ্রু মুছে নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে হাসি মুখে বলল, তুই কখন এলি? বস এখানে। ঈশা শুভ্রার পাশে বসে বিষণ্ণ কণ্ঠে বলল, ইহান ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে তাই না তোর? শুভ্রা নিজেকে সামনে নিয়ে শান্ত কণ্ঠে বলল, এমন কিছুই হয়নি ঈশা। কেন, আমি কি তোর বাড়িতে একটু থাকতেও আসতে পারি না? বিয়ের আগে তো কত আমি আর শ্বেতা তোর বাড়িতে আসতাম। হঠাৎ শ্বেতার কথা মুখ ফসকে বলাতে শুভ্রার ফ্যাকাশে মুখখানা গভীর বিষণ্ণতায় ছেয়ে গেল। ঈশার চেহারাতেও বিষণ্ণতা আরো প্রকটভাবে লক্ষ্য করা গেল। নিজেকে সামলাতে পারল না শুভ্রা। ঈশাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। সবাই আমাকে ছেড়ে এইভাবে চলে যাচ্ছে কেন ঈশা? আমি কি এতটাই খারাপ? প্রথমে আমার বোনটা এইভাবে চলে গেল, আর এখন? বাকি কথা শেষ করতে পারল না শুভ্রা। সামনে কেঁদেই চলেছে সে। ঈশার চোখে তখন অশ্রুকণা ভর করেছে, তবুও নিজেকে সামলে নিয়ে শুভ্রার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সে সান্ত্বনামূলক কণ্ঠে বলতে লাগলো, কি বলেছিস তুই খারাপ? কত ভালো মেয়ে তুই। তুই কোনো চিন্তা করিস না শুভ্রা, সব ঠিক হয়ে যাবে। সেটা আবার আমাদের মাঝে ফিরে আসবে, আমার দৃঢ় বিশ্বাস। আর ইহান ভাইয়ের সাথে যদি তোর কোন ঝামেলা হয়ে থাকে সেটাও খুব দ্রুত ঠিক হয়ে যাবে। প্লিজ কাঁদিস না। রাত 8টার দিকে বাড়ি ফিরেছে ইহান। গতকাল শুভ্রার সাথে তার ঝামেলা হওয়ার পর থেকে সে আর বাড়ি ফিরেনি। প্রকৃতির সান্নিধ্যে সমুদ্র পাড়ে গিয়ে বসেছিল সে। ফোন সাথে ছিল না, দুনিয়াবি কোনো চিন্তাও মাথায় আসছিল না। কেবল একটা হতাশার বিষণ্ণতা ঘিরে ধরেছিল তাকে। শুভ্রার সাথে এর আগে শতবার মনোমালিন্য ঝগড়া হলেও এবারে তার গভীরতা যেন অনেক বেশি এবং অপ্রত্যাশিত ছিল। তাই শুভ্রার মুখোমুখি হতে রীতিমতো ভয় পাচ্ছিল সে। বাড়ি ফেরার পর রুমে শুভ্রাকে না পেয়ে ভ্রু কুঁচকে ফেলে ইহান। তার হন্যে হয়ে তাকে ব্যালকনি, বাথরুম, ছাদ, বারান্দা, ড্রয়িং রুম, কিচেন, ডাইনিং টেবিল সহ বাড়ির সর্বত্র জুড়ে হন্তদন্ত হয়ে খুঁজতে থাকে। কোথাও না পেয়ে সে ভীষণ অস্থির হয়ে পড়ে। তারপর মিসেস মাইমুনাকে জিজ্ঞেস করলে তিনি কিছু বলতে পারেন না। তিনি ভেবেছিলেন শুভ্রা হয়তো তার বাবার বাড়িতে গিয়েছে, কিন্তু সেখানে কল দিয়ে তার অনুপস্থিতির কথা জানতে পারলে তিনিও ইহান উভয় ভীষণ অস্থির হয়ে পড়ে। হঠাৎ করে ইহানের কি মনে হলো, সে তার মাকে সান্ত্বনা দিয়ে রুমে গিয়ে ঈশার নাম্বারে কল করলো। শুভ্রা তার বাসায় গিয়েছে কিনা জিজ্ঞেস করলো। ঈশা প্রথমে শুভ্রা মানা করাতে সত্যি কথা বলতে ইতস্তত করলেও পরবর্তীতে ইহানের কাকতি মনিতে ও অস্থিরতা সে বিগলিত হয়ে সবটা বলে দেয়। স্বস্তির নিঃশ্বাস ফেলে কল কেটে দেয় ইহান। ধাপ করে বিছানা বসে পড়ে সে।
তারপর তার হঠাৎ কি হলো, শুভ্রা বিছানায় যে পাশটিতে ঘুমোতো সে পাশে গভীর আবেশে হাত বুলাতে লাগলো সে। ড্রেসিং টেবিলে শুভ্রার ব্যবহৃত প্রত্যেকটি জিনিস, আলমারিতে শুভ্রার রাখা শাড়ি, পোশাকগুলো গভীর স্পর্শে ছুঁয়ে দিতে লাগলো ইহান। প্রাণ ভরে সেগুলো ঘ্রাণ নিতে লাগলো, যেন প্রতিটি স্পর্শ ঘ্রাণে শুভ্রাকে অনুভব করতে চাইল সে। সেই সাথে প্রতিবার তার চোখে চিকচিক করে উঠল অবাধ্য অশ্রুকণাগুলো। তখন রাত 12টা বাজে। ইশাদের চৌধুরী মেনশনের সকলে গভীর ঘুমে নিমজ্জিত হয়ে গিয়েছে। কিছুক্ষণ আগে কালবৈশাখী ঝড় প্রকৃতি জুড়ে তার তাণ্ডব চালিয়ে এখন শান্ত হয়েছে, তবুও তার রেশ প্রকৃতি এখনো জুড়ে বিদ্যমান। ঘুরে ঘুরে বৃষ্টি কণা এবং শীতল বাতাস বইছে চারপাশ। বিছানায় ঈশার পাশে উল্টো ঘুরে শুয়ে আছে শুভ্রা। চোখ বন্ধ থাকলেও সে এখনো জেগে আছে, চোখে তার ঘুম ধরা দিচ্ছে না। ইহানের বুক ছাড়া যে সে খুব কমই শান্তিতে ঘুমাতে পারে, আজও তার ব্যতিক্রম হলো না। মাথা এবং সর্বাঙ্গে ইহানের ভালোবাসার স্পর্শে সে ভীষণভাবে মিস করছে। হঠাৎ করে ব্যালকনির দিক থেকে একটা শব্দ হওয়াতে চকিতে চোখ খুলে তাকালো শুভ্রা। কিছুক্ষণ সজাগ থেকে মনের ভুল ভেবে উড়িয়ে দিতে চাইলে আবারও একটা শব্দ শুনতে পেল। এবার ধরফর করে উঠে বসলো শুভ্রা। ঈশাকে ডাকতে যেয়েও কি মনে করে আর জাগলো না সে। নিজেই ধীর পায়ে এগিয়ে গেল ব্যালকনির দিকে। ব্যালকনির কাছে যেতেই চক্ষু চড়ক গাছ হয়ে গেল শুভ্রার। দোতলার পাইপ বেয়ে গ্রিল টপকে ব্যালকনিতে প্রবেশ করেছে ইহান। এই মুহূর্তে হাঁটু মুড়ে বসে পড়ে বেশ হাঁপাচ্ছে সে। শুভ্রা তার দিকে বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। পরক্ষণে তাদের দুজনের নজর একত্রিত হলো।